করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। সারা দেশে 210 জনের মৃত্যু। বিধিনিষেধ শেষে দূরপাল্লার বাস চলাচল শুরু। বৃহস্পতিবার থেকে চলবে লঞ্চ ট্রেন। করোনায় থমকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার। 3টি প্রস্তাবনা নিয়ে আলোচনার পর জানা যাবে বিকল্প মূল্যায়ন পদ্ধতির ধরন। রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী। অর্ধেকই যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকার। নির্মাণাধীন ভবনই কারণ। দক্ষিণের মেয়রের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার বিরুদ্ধে মিলেছে গ্যাটকো দুর্নীতির প্রাথমিক উপাদান। 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। দ্বিতীয় ধাপে দেশে টিকাদান শুরুর পর করোনা ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ বাড়ছে। 12টি সিটি কর্পোরেশনে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন বহু মানুষ। চাপ ছিল জেলা উপজেলার টিকা কেন্দ্রেও। প্রথম ডোজ নেয়ার পর স্বস্তি ছিল গ্রহীতার মাঝে। তবে নির্ধারিত টিকা শেষ হয়ে যাওয়ায় ফিরে যেতে হয়েছে অনেককে। এদিকে ফাইজারের টিকা না পেয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে বিক্ষোভ করেন প্রবাসী শ্রমিকরা। এ যেন হারানো প্রাণ ফিরে পাওয়া। টিকা কেন্দ্রে আবারও রোজকার ভিড়। মডার্না টিকা প্রয়োগের দ্বিতীয় দিন বুধবারও সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে মানুষের ব্যাপক উপস্থিতি। টিকা কার্যক্রমে গতি আসায় সবার মধ্যে স্বস্তির ছাপ। এটা খুব ভালো একটা উদ্যোগ যে আমাদের জন্য অ্যাভেলেবল হচ্ছে ভ্যাকসিন অ্যান্ড রেজিস্ট্রেশনের কিছুদিনের মধ্যেই আমাদের ডেট চলে আসছে। এই মুহূর্তে আসলে সামাজিক দূরত্ব বজায় রাখা প্লাস হচ্ছে ভ্যাকসিন নেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। বয়স যেহেতু বাড়তেছে, ভ্যাকসিনটা নিতেছি, মনের একটা সান্ত্বনা হচ্ছে যে না ভ্যাকসিন নিয়েছি, এখন হয়তো নিরাপদ থাকবো। তবে বিপরীত চিত্র রয়েছে। টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়ে বেড়েছে অভিযোগও। একদিকে পুরোপুরি উপেক্ষিত সামাজিক দূরত্ব, অন্যদিকে নির্ধারিত তারিখে কেন্দ্রে এসেও অনেককে ফিরে যেতে হয় টিকা না পেয়ে। SMS দেওয়ার পরে আমি গতকালকে আসছি, গতকাল বলছে টিকা শেষ, আজকে আসতে বলছে আমাকে, আজকে আসছে, আজকে বলছে টিকা শেষ। আমরা একটা টিকা নিতে কি 5 দিন আসবো এই করোনার মধ্যে, লকডাউনের মধ্যে? 3 ঘন্টা দাঁড়ায় রয়েছি, এখন সে বলতেছে টোকেন পাবেন না, আপনি টিকাও পাবেন না, সময়ের দাম নাই আমাদের। রাজধানীর বাইরের সিটি কর্পোরেশন এলাকাগুলোতেও ব্যাপক উৎসাহের সঙ্গে মডার্নার টিকা নিতে দেখা যায়। খুব ভালো লাগছে, খুব শৃঙ্খলাভাবে দিচ্ছে। আমি ভ্যাকসিন দিতে পেরে খুবই আনন্দিত। ফাইজারের টিকার জন্য নির্দিষ্ট রাজধানীর 7 কেন্দ্রে ছিল প্রবাসীদের ঢল। তবে ফাইজারের টিকা শেষ হয়ে যাওয়ায় সোহরাওয়ার্দী মেডিকেলে মডার্নার টিকা দেওয়ার কথা বললে উত্তেজনা দেখা দেয় সৌদি প্রবাসীদের মধ্যে। যদিও দেশটিতে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম সহ 6 ধরনের টিকা নিয়ে প্রবেশের অনুমোদন দিয়েছে সৌদি সরকার। আমেরিকার যে মডার্নার টিকা এখন এটা সব জায়গায় অ্যাকসেপ্টেড। এখন যারা মডার্না নেবে তারা আমরা দিতে পারবো, আমাদের টিকা আছে। যারা ফাইজার নেবে তাদের অপেক্ষা করতে হবে। এদিকে জেলা উপজেলা পর্যায়ে চলছে গণহারে সিনোফার্মের টিকাদান। বুধবার সিনোফার্মের আরও 1.5 কোটি ডোজ টিকা আগের চেয়ে কম দামে কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনায় প্রতিদিনই সর্বোচ্চ মৃত্যুর সূচকে যোগ হচ্ছে নতুন নতুন জেলা। 24 ঘন্টায় সারা দেশে 210 জন মারা গেছেন। এর মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে 69 জন আর দ্বিতীয় সর্বোচ্চ খুলনা বিভাগে 46 জন। হাসপাতালগুলো প্রতিদিনই শয্যা, অক্সিজেন আর আইসিইউ সংকটে বেসামাল। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সপ্তাহের ব্যবধানেই করোনা সংক্রমণ আর মৃত্যুতে টালমাটাল সারা দেশ। একদিকে অসচেতনতা, অন্যদিকে নানা সংকটে প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। মুমূর্ষু রোগীদের দ্রুত অক্সিজেন ও আইসিইউ না মেলায় হাসপাতাল থেকে হাসপাতালে আহাজারি আর ছোটাছুটি রোগীর স্বজনদের। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 69 জন। এছাড়া খুলনা বিভাগে 46 জন, চট্টগ্রাম বিভাগে 39 জন, রাজশাহী বিভাগে 15 জন, রংপুর বিভাগে 14 জন, বরিশাল বিভাগে 10 জন, সিলেট বিভাগে 9 জন ও ময়মনসিংহ বিভাগে 8 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। কোনোভাবেই করোনার ভয়াবহ অবস্থা থেকে বের হয়ে আসতে পারছে না দেশের উত্তরাঞ্চল। রাজশাহী জেলায় গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন 277 জন। ময়মনসিংহে গত 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। একদিনে 1058টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 283 জন। বরিশালে একদিনে 3 জনের মৃত্যু হয়েছে। দিন দিন হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট প্রবল হচ্ছে। আইসিইউ তো এখানে বেড খালি নেই, এজন্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর কি। বেডে রুগী এবং নিচে রুগী
খুলনার 4টি হাসপাতালে করোনায় 7 জনের মৃত্যু হয়েছে। একদিনে 991 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 375 জন। চট্টগ্রামেও পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর তালিকা। 24 ঘন্টায় জেলায় মারা গেছেন 11 জন। এছাড়া দেশের 3 জেলায় করোনা আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন 27 জন। জেলা হিসেবে সর্বোচ্চ মারা গেছে কুষ্টিয়ায় 12 জন। এছাড়া যশোরে 6 জন এবং ঝিনাইদহে 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় টাঙ্গাইলে 10 জন, ফরিদপুরে 6 জন, চুয়াডাঙ্গায় 2 জন মারা গেছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। 14 দিনের কঠোর বিধিনিষেধ শেষে শুরু হলো দূরপাল্লার বাস চলাচল। রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রী চাপও চোখে পড়ার মতো। ঈদের আগে বাড়তি চাপ এড়াতে ঢাকা ছাড়ছেন অনেকেই। স্বাস্থ্যবিধি মেনে একটি আসন ফাঁকা রেখে যাত্রী বসানো হলেও পরিবহন কোম্পানির পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার না দেওয়ার অভিযোগ করেন অনেকেই। করোনার চোখ রাঙানির মাঝেই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কঠোর বিধিনিষেধে শিথিলতা। শর্ত সাপেক্ষে বুধবার মধ্যরাত থেকে বাস চলাচল স্বাভাবিক হওয়ার কথা থাকলেও শুরু হয় তারও আগে। রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী সহ প্রায় সবকটি বাস টার্মিনালে যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো। পরবর্তী সময়ে যাত্রী চাপ বাড়ার আশঙ্কায় প্রথম রাতেই ঢাকা ছাড়তে দেখা গেছে অনেককেই, যাদের অধিকাংশই যাচ্ছেন ঈদ উদযাপনের উদ্দেশ্যে। তবে স্বাস্থ্যবিধি মেনে আসন ফাঁকা রাখার বিষয়টি নিশ্চিত করতে দেখা গেছে পরিবহন কোম্পানিগুলোকে। আজকে থেকে যেহেতু শিথিল হয়েছে, আমার আবার ঈদের ডিউটি আসছে, তো যে কারণে একটু ঘুরে আসা। ঈদ উপলক্ষে বাড়িতে যাওয়া, বাড়িতে মা আছে, আত্মীয় স্বজন আছে। যারা একটু সচেতন তারা স্বাস্থ্যবিধি মানতেছে, কিন্তু বাস কর্তৃপক্ষ থেকে যেটা করা উচিত, মানে যে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া বা তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, এগুলো আসলে কোনো কিছুই ওভাবে করা হচ্ছে না। এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে আসলে আমরা যাচ্ছি। সো হোপফুলি তারা যদি সামনের দিনগুলোতে জিনিসটা মেনটেন করতে পারে, সো এটা আমাদের জন্য অবশ্যই ভালো একটা অপরচুনিটি। সময় গড়ালে সামনের দিনগুলোতে আরও যাত্রী বাড়বে বলে আশাবাদ পরিবহন কোম্পানিগুলোর। স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাচ্ছি, সেক্ষেত্রে 2 সিটে 1 জন এবং যাত্রীদের মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশ দিচ্ছি। মাস্ক না থাকলে আমরা সাপ্লাই দিচ্ছি এবং ভাড়াটাও বিআরটি অনুমোদিত ভাড়াটা আমরা নিচ্ছি। সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামী 23শে জুলাই ভোর 6টা থেকে 5ই আগস্ট রাত 12টা পর্যন্ত 23টি শর্তে ফের আরোপ হতে যাচ্ছে কঠোর বিধিনিষেধ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ার আগেই ফেরিঘাটে ঈদযাত্রায় ঘরমুখী মানুষের ঢল নামে। নদীপথেও রাজধানী ছাড়ছেন অনেকেই। করোনার মৃত্যুর মিছিলের মধ্যেও সংক্রমণের ঝুঁকি নিয়েই গাদাগাদি করে ফেরিতে ওঠেন সবাই। বিধিনিষেধ তুলে নেওয়ার আগেই করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে ফেরিঘাট এলাকায় বাড়ি ফেরার মহোৎসবে সামিল হাজার হাজার মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে হলেও যেভাবেই হোক পৌঁছাতে হবে গন্তব্যে। প্রশাসনের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই তারা ঢাকা ছাড়ছেন। নানা বিড়ম্বনা সহ্য করেও অতিরিক্ত ভাড়া গুনে ভেঙে ভেঙে এসে ফেরিতে উঠতে হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবা যান ছাড়াও সমানে পার হচ্ছে মাইক্রোবাস, কার ও বাইক। লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা নিয়ে নানা অজুহাত তাদের। নিষেধ তো থাকবে, তারপরও তো বাড়িতে যেতে হবে। ভয় লাগলে কি করবো, বাচ্চা অসুস্থ, সেই জন্য তো আসতেই হবে। ডাক্তার দেখাই এখন বাড়িতে যাইতেছি, কলকারখানা বন্ধ গেছেন, ঢাকা থাকার প্রয়োজন আর কি। ঠিক আছে, বাহরাইন থেকে আসছি, বাড়িতে যাইতেছি, সবাইকে নিয়ে ঈদ করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হয় নাই। ঘাটের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন কোনোভাবেই জনস্রোত ঠেকানো যাচ্ছে না। ঈদ যতই ঘনিয়ে আসছে ভিড় ততই বাড়ছে প্রতিদিন। তারা কোনো রকমের ধৈর্য ধারণ করছে না। তারা অলিগলি পথে ঢাকা বা ঢাকার আশপাশ থেকে আসছে। আমরা শত চেষ্টা করেও তাদেরকে থামাইতে পারছি না। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে বহরের 17টি ফেরির মধ্যে চলছে 13টি, আর পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 20টি ফেরির মধ্যে চলাচল করছে 18টি। সাদিয়া আফরিন, সময় সংবাদ। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ আর মৃত্যুর মিছিলের মধ্যে কঠোর বিধিনিষেধ শিথিল করা হলেও এ বিষয়ে কিছুই জানে না জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এই কমিটি ও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত মহামারী পরিস্থিতিকে ঈদের পর ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। দেবাশিস রায়ের রিপোর্ট। চলতি মাসের শুরু থেকেই দেশে ক্রমাগত বেড়েছে কোভিড-19-এর সংক্রমণ এবং মৃত্যু। দৈনন্দিন হিসেবে সংক্রমণের হার গড়ে 30% ওপর থাকছে। এছাড়া মৃত্যুর সংখ্যাও থাকছে প্রতিদিন অন্তত 200 থেকে 250-র মধ্যে।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোভিড সংক্রান্ত বিশেষজ্ঞদের পরামর্শে ১ জুলাই থেকে ১৪ দিনের বিধিনিষেধ আরোপ করা হলেও মাঝপথে সেই বিধিনিষেধ শিথিল করায় এখন নতুন আতঙ্ক ঈদ পরবর্তী সময়। ১৫ থেকে ২২ জুলাই বিধিনিষেধ শিথিল করার কারণে সংক্রমণ পরিস্থিতি ঈদের পর আরও অবনতির আশঙ্কা জানাচ্ছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর ও কোভিড সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি। আমরা যারা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা এই বিধিনিষেধ শিথিল করার সাপেক্ষে আমাদের সংক্রমণ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি। কিছু সংক্রমিত ব্যক্তি আরো অনেকের সঙ্গে কন্ট্যাক্টে আসবে, তখন অবশ্যই সংক্রমণের ঝুঁকিটা অনেক বেড়ে যাবে। তারা বলছেন শিথিলতার এই সময়ে মাঠ প্রশাসনকে সক্রিয় থাকতে হবে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে। কালকের থেকে যদি প্রশাসন মাঠে অনেক নজরদারি বাড়িয়ে দেয়, যেখানে স্বাস্থ্যবিধিটা ঠিক মতো মানতে যদি সবাই আমরা বাধ্য হই, তাহলে হয়তোবা আমরা বড় একটা বিপর্যয় থেকে বেঁচে যাব। করোনা প্রতিরোধের এই যুদ্ধে বৈজ্ঞানিক পন্থা বিশ্লেষণ করে করণীয় ঠিক করতে জাতীয় পরামর্শক কমিটি সরকারকে সহায়তা দিয়ে এলেও বিধিনিষেধ শিথিলের বিষয়ে তাদেরকে কিছু জানানো হয়নি বলেও দাবি করছেন বিশেষজ্ঞরা। আমরা জানি না, যখন সিদ্ধান্ত নেয় তখন আমরা এটা জানি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, রাজধানীতে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। হাসপাতালের তথ্য বলছে উত্তরের চেয়ে রোগী বেশি দক্ষিণে, আর বেশিরভাগ রোগী আসছেন সায়দাবাদ ও যাত্রাবাড়ি এলাকা থেকে। তবে দক্ষিণের মেয়র বলছেন আগের চেয়ে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে। চলতি মাসের প্রথম 14 দিনেই রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 500 জন। বর্ষা মৌসুম কেবল শুরু, তাতেই রাজধানীর এই বেসরকারি হাসপাতালে প্রতিদিন করে রোগী আসছে 20 থেকে 30 জন। এরই মধ্যে খোলা হয়েছে ডেঙ্গুর জন্য বিশেষ ওয়ার্ড। রোগীর স্বজনরা জানান অধিকাংশেরই বাড়ির পাশে রয়েছে নির্মাণাধীন ভবন। হঠাৎ করে অসুস্থ, জ্বর, অনেক প্রচন্ড জ্বর, তারপর হাসপাতালে নিয়ে আসলাম, ব্লাড টেস্ট করলো, ব্লাড টেস্টে ধরা পড়লো ডেঙ্গু হয়েছে। অ্যাপার্টমেন্টে দুইটাই কাজ চলতেছে, আবার আমাদের বাড়ির উপর তালাও কাজ চলতেছে, হয়তোবা পানি কিছুতে জমা ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এখনো মারাত্মক ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম। তবে যেসব রোগী আসছেন তাদের 50 থেকে 60% যাত্রাবাড়ি কিংবা সায়দাবাদ এলাকার। জানুয়ারি থেকে যে অবস্থা তার চেয়ে এখন তুলনামূলক ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। প্রতিদিনই প্রায় দেখা যাচ্ছে যে 12-14টা করে নতুন ডেঙ্গু রোগী আসে এবং এখন ভর্তি আছে প্রায় 50-র উপরে আর কি। এদিকে মশা নিধনে যে চিরুনি অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকবে, এমনটাই জানিয়েছেন দক্ষিণের মেয়র। গত বছরের চেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে, তবে তা নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি। আমরা এখন যে কীটনাশকটা দিচ্ছি ম্যালাথিয়ন আমরা কার্যক্রম আরম্ভ করেছি। তারপরে আমরা লক্ষ্য করেছি যে যেহেতু এবার বৃষ্টি অনেক বেশি, ডেঙ্গু গত বছরের চেয়ে একটু বেড়েছে, যদিও 2019-18 চেয়ে এখনও অনেক নিয়ন্ত্রণে রয়েছে। ডেঙ্গু নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 236 জন রোগী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গ্যাটকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ আসামিদের অপরাধের প্রাথমিক উপাদান রয়েছে। বুধবার হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বাতিল আবেদনের পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ দেয়া হয়েছে। একই সঙ্গে 6 মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন আদালতের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে না। প্রায় 14 বছর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকো সহ 13 জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা হয়। মামলার অভিযোগে বলা হয় আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের 14,56,37,000 টাকা ক্ষতি করেছেন। কিন্তু এই 14 বছরে মামলাটি এগোয়নি একটু। নানা সময়ে সব আসামি হাইকোর্টে আসেন মামলাটি বাতিল চেয়ে। তেমন দুই আসামি সৈয়দ গালিব ও সৈয়দ তানভীর হাইকোর্টে এসেছিলেন মামলা বাতিলের আবেদন নিয়ে। এই আবেদনটি খারিজ করে হাইকোর্ট তার রায়ে পরিষ্কার জানিয়ে দেন অনভিজ্ঞ ও অদক্ষ কোম্পানিকে কাজ পাইয়ে দিয়েছিলেন বেগম জিয়া, আর এতে সুবিধা নিয়েছিলেন ছেলে আরাফাত রহমান কোকো। আদালত তার রায়ের পর্যবেক্ষণে আরও বলেন এই মামলায় বেগম জিয়া সহ বাকিদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক উপাদান মিলেছে। বিরুদ্ধে অপরাধের যথেষ্ট তথ্য উপাত্ত আছে, তারা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। কাজেই এগুলি বিচারিক আদালতে তো পূর্ণাঙ্গভাবে বিচার বিশ্লেষণ করে বিচারের মাধ্যমে নিষ্পত্তি হবে। এবং সেখানে খালেদা জিয়া 1 নম্বর অ্যাকিউজড, এবং সেখানে কনফেশনে ভিভিডলি বলে দিয়েছেন যে খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো কিভাবে তার মাকে
ম্যানেজ করেছে। নিম্ন আদালতকে রায় পাওয়ার 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তিরও নির্দেশ দেন উচ্চ আদালত। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন 6 মাসের মধ্যে কোনোভাবেই এই মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। করোনার মধ্যে 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করা ম্যাডাম অসুস্থ, আমাদের মনে হয় যেটা ন্যায় বিচারের এরকমটি আদেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, আব্দুল মান্নান ভুইয়া সহ এই মামলার 6 আসামি মারা গেছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পদবি নিয়ে জাতীয় পার্টিতে আবারও নাটকীয়তা শুরু হয়েছে। এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মা বিদিশা সিদ্দিকাকে কো চেয়ারম্যান ঘোষণা করেছেন পুত্র এরিক। তার অভিযোগ, চাচা GM কাদের বাবার কাছ থেকে জোর করে সই নিয়ে চেয়ারম্যান হন। এদিকে কাকরাইল কার্যালয়ে দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ করে জাপা চেয়ারম্যান GM কাদের সবাইকে ভেদাভেদ ভুলে ভাই এরশাদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান। বুধবার রাতে প্রেস বিবৃতিতে রওশন এরশাদ জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হতে চান না তিনি। পদ-পদবীর লড়াই, দলীয় টানাপোড়েন, এসব যেন ডালভাত জাতীয় পার্টিতে। এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতেও এ থেকে বের হতে পারেনি দলটি। বুধবার বারিধারার প্রেসিডেন্ট পার্কে মিলাদ মাহফিলের আয়োজন করে এরশাদ ট্রাস্ট। সেখানেই এরশাদ পুত্র এরিক দলের কো চেয়ারম্যানের দায়িত্বে থাকা বেগম রওশন এরশাদকে চেয়ারম্যান, মা বিদিশা সিদ্দিককে দলের কো চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। এ সময় পাশেই ছিলেন মা বিদিশা সিদ্দিক ও ভাই সাদ এরশাদ। আমার চাচা GM কাদের অবৈধভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। আমার আম্মা বেগম রওশন এরশাদ থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান, আমার মাতা বিদিশা এরশাদ থাকবেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান। পরে বিদিশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। আমি 2 সন্তান নিয়ে শপথ করছি, সারা বাংলাদেশে আমি এরশাদের নাম আমি মনে করিয়ে দিব সবাইকে। এদিকে দলের কয়েকজন সিনিয়র নেতাকে সঙ্গে নিয়ে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বর্তমান চেয়ারম্যান GM কাদের। এ সময় ভাতিজার বক্তব্যের বিষয়ে কিছু না বললেও ভেদাভেদ ভুলে ভাই এরশাদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান। জাতীয় পার্টির সদস্যের উপর এখন ওনার সেই স্বপ্নের নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ, যেখানে সুশাসন থাকবে, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, সেটা এখন আমাদের ঘাড়ে পড়েছে। আমাদের এই দায়িত্ব সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে নতুন এক দ্বন্দ্বের শুরু হয় দলটিতে। এই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনায় থমকে থাকা SSC ও HSC পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার। 3টি প্রস্তাবনা নিয়ে আলোচনার পর জানা যাবে বিকল্প মূল্যায়ন পদ্ধতির ধরন। এজন্য ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার সংক্রমণ বাড়তে শুরু করলে গত বছরের 17 মার্চ বন্ধ করে দেওয়া হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর থেকেই SSC ও HSC পরীক্ষা নিতে বিকল্প পথে হাঁটতে হয় শিক্ষা মন্ত্রণালয়কে। এবারও SSC পরীক্ষার্থীদের 60 দিন ও HSC পরীক্ষার্থীদের 84 দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়ার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। কিভাবে বিকল্প মূল্যায়ন করা যায় তা ঠিক করতে 11 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির 3টি প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এর মধ্যে একটি প্রস্তাবে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র। প্রস্তাবগুলোতে বলা হয়েছে, সংক্রমণ 10% নিচে নেমে এলে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রের সংখ্যা দ্বিগুণ করে এই পরীক্ষা নেওয়া যেতে পারে। তবে তা সম্ভব না হলে SSCর ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলের 50% এবং অ্যাসাইনমেন্ট ও শ্রেণীকক্ষের কার্যক্রমের উপর 50% ফলাফল নিয়ে ফল প্রস্তুত করা যেতে পারে। HSCর ক্ষেত্রে শিক্ষার্থীর SSCর ফলের 50%, JSCর 25% এবং অ্যাসাইনমেন্টের ফলের 25% সমন্বয় করে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের রায়পুরায় বৃষ্টিতে ভেঙে পড়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চেহারাই পাল্টে গেছে রাতারাতি। শুধু মেরামতি নয়, নদী তীরও ব্লক দিয়ে বাধাই করে ফেলা হয়েছে। কয়েক ঘন্টা এসে গেছে পানি ও বিদ্যুৎ, সৌরভ ছড়াচ্ছে গাছ। এতে উপকারভোগীরা দারুণ খুশি। আবু সাইদের ক্যামেরায় মুন্সিগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের সেই গল্প জানাচ্ছেন
নাসিরউদ্দিন উজ্জ্বল। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পাড়া আশ্রয়ন কেন্দ্র। মেঘনা তীরঘেঁষা আশ্রয়ন কেন্দ্রটি নান্দনিক রূপান্তরের আগের গত ৫ জুলাইয়ের দৃশ্য, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেই দ্রুত দৃশ্যপট পাল্টে যায়। যা ছিল একেবারেই তলানিতে, এখন তা সৌন্দর্যের শীর্ষে। কয়েক ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ, গভীর নলকূপ, রাস্তা, মাঠ সহ স্বপ্নের বাড়িতে সবই পেয়ে গেছেন এখন। কংক্রিটের ঢালাই দিয়ে শুধু মেরামতি নয়, পুরো কম্পাউন্ড সুরক্ষা করা হয়েছে। বারান্দার একটি অংশ ভেঙে যায়, তো এটা একদিনে মেরামতযোগ্য একটি বিষয় ছিল এবং আমরা একদিনের মধ্যে মেরামত করে দিয়েছি। তারপর আমাদের যে সামনে একটু ছোট গর্ত ছিল সেটাও আমরা বালি দিয়ে ভরাট করে আমাদের এখানে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান ছিল, আমরা বৃক্ষ লাগিয়ে দিয়েছি এবং এই পুরো আশ্রয়ণ প্রকল্প এরিয়াটি রক্ষার জন্য আমরা গাইডওয়াল নির্মাণ করে দিয়েছি। আর বৃষ্টিতে বারান্দা ধসে যাওয়ার ঘটনায় এভাবে সবকিছু বদলে যাওয়ায় রীতিমতো বিস্মিত উপকারভোগীরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা হয়েছে, এটা আমরা রাতারাতি সমাধান করে দিয়েছি। বৃষ্টির পানিতে বারিন্দাটা ভেঙে দেওয়ার পরে আবার দিনের চাহিদার মতন আমরা কারেন্ট, বিদ্যুৎ, পানি সবকিছুই পাইছি। এখানে যে টিউবওয়েল গাইরা দিয়েছেন, রাতারাতি বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছাই দিয়েছেন। গাছ গাড়া লাগাইছে, আম গাছ লাগাইছে, ওই নারকেল গাছ লাগাইছে। মুজিববর্ষে জেলায় 2 ধাপে 833টি পরিবারের জন্য ঘর বরাদ্দ করা হয়েছে। 70% জমির উপর প্রায় 48 লাখ টাকা ব্যয়ে 28টি পরিবারের স্থায়ী ঠিকানা করে দেওয়া হয়েছে এই আশ্রয়ন কেন্দ্রে। মুন্সিগঞ্জের বড় রায়পাড়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। করোনার প্রভাব পড়তে শুরু করেছে ঢাকার চারপাশের নদীর তীর রক্ষার কাজে। শ্রমিক সংকটের পাশাপাশি বেড়ে গেছে নির্মাণ সামগ্রীর দাম। বিআইডব্লিউটিএ বলছে, এখন পর্যন্ত যে কাজের টেন্ডার শেষ হয়েছে তার নির্দিষ্ট সময়েই শেষ হবে, তবে বাকি কাজের জন্য আরও 1 বছর বাড়ানোর কথা বলছেন তারা। মাহমুদ রাকিবের রিপোর্ট। দ্বিতীয় দফার করোনায় বিপর্যস্ত পুরো দেশ, বিপর্যস্ত জীবনযাত্রাও। জলে স্থলে সবখানে জীবাণুর ঢেউ। এতে চলমান অন্য উন্নয়ন প্রকল্পের মতো প্রভাব পড়েছে ঢাকার চারপাশের নদী রক্ষার কর্মযজ্ঞেও। আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা চলমান কাজ, তবে করোনার প্রভাবে কিছুটা ধীরগতি সে কাজে। সংশ্লিষ্টরা জানান, লকডাউনের কারণে শ্রমিক সংকট ও নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় এ বিপত্তি। প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়ানো উচিত বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। লকডাউনের কারণে জনবল পাওয়াটা কষ্টকর হয়ে যাচ্ছে। রড, পাথর, বালু, সিমেন্ট সব কিছুর দাম বেড়ে গেছে। সেক্ষেত্রে কাজটা তাদের জন্য কি যে চ্যালেঞ্জ হয়ে গেছে। সেই জন্য আমরা 1 বছর সময়সীমা বৃদ্ধির প্রস্তাব করেছি। আমরা চেষ্টা করছি যাতে শ্রমিকদেরকে প্রকল্প এলাকায় রেখে, ইঞ্জিনিয়ারদেরকে সেখানে রেখেই আমরা কাজটা যাতে সঠিক সময়ে সম্পন্ন করতে পারি। প্রকল্পটা বাস্তবায়ন করতে গিয়ে বেশ কিছু আমাদের নতুন নতুন আইটেম সংযোজন করতে হয়েছে, কারণ এখানে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেড়ে গেছে। নৌ প্রতিমন্ত্রী জানান, কাজ নিরবচ্ছিন্ন রাখতে প্রকল্প সংশ্লিষ্ট সকলকে দ্রুত অগ্রাধিকার দিয়ে করোনা টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্য সচিবের সঙ্গে আমরা মৌখিকভাবে কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন নৌ শ্রমিকদের জন্য এবং নৌ সেক্টরে যারা কাজ করতে তাদের ভ্যাকসিন এখন যে নতুনভাবে আসলো, নৌ খাতে যেন এটা ফার্স্ট প্রায়োরিটি পায়। যদি ভ্যাকসিন হয়ে যায় আমাদের এই খাতের যারা কাজ করছে লোকজন, তাহলে হয়তো আমাদের গতি সঞ্চারিত হবে। ঢাকার চারপাশের তীররক্ষার কাজে ইতিমধ্যেই ঢাকায় 90 এবং নারায়ণগঞ্জ ও টঙ্গী অংশে 50% করে স্থায়ী সীমানা পিলারের কাজ শেষ হয়েছে, আর সার্বিক অগ্রগতি হয়েছে 35%। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর সিটি হাটে অসংখ্য কোরবানির পশু উঠলেও বেচাকেনা জমে ওঠেনি বলে জানান খামারি ও ব্যবসায়ীরা। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় হাটে ক্রেতার সমাগম এখন কম, তবে বেশিরভাগ ক্রেতাই বলছেন দাম ঊর্ধ্বমুখী থাকায় কিনতে পারছেন না তারা। এদিকে ইজারাদাররা স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনার দাবি করলেও সার্বিক চিত্র ছিল উল্টো। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। উত্তরবঙ্গে সবচেয়ে বড় কোরবানির পশুর হাট রাজশাহীর সিটি হাট। বুধবার সকাল থেকে বিক্রির উদ্দেশ্যে খামারিরা গবাদি পশু নিয়ে আসেন এই হাটে। খামারিরা বলছেন, ঈদুল আজহার বাকি আর কয়েকদিন, কোরবানির পশুর সরবরাহও ভালো রয়েছে, কিন্তু রাজশাহীতে করোনার প্রাদুর্ভাবের কারণে হাটে ক্রেতা সমাগম ও বেচাকেনা দুটোই কম। আশানুরূপ গরু এখনো হাটে আমদানি হয় নাই,
সামনে হাট থেকে পুরা বেচা কেনা হবে। আশাবাদী হাট। গরুর খাবারের দাম তো পর্যাপ্ত বেশি, সেরকম তুলনায় আমরা দাম পাচ্ছি না। এদিকে হাটে আসা ক্রেতারা বলছেন বিক্রেতারা দেশি গরুর দাম হাঁকাচ্ছেন বেশি, তাই দরদামের মধ্যেই আটকে আছেন তারা। দামে হচ্ছে না, একটু বেশি মনে হচ্ছে। দাম চড়া দাম তো এখন এরা ছাড়া না, পছন্দ হচ্ছে কোনো দাম অতিরিক্ত দাম চাচ্ছে। হাট ইজারাদাররা স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনার কথা জানালেও ভেতরে দেখা গেছে উল্টো চিত্র। আমরা মাছটা 100 পড়াচ্ছি, মাছ পরে 100 পরে আমরা হাটের ভিতরে ঢুকাচ্ছি, মাছ বিহীন আমরা হাটের মধ্যে কাউকে ঢুকাচ্ছি না। বুধবার হাটে প্রায় 4000 গরু মহিষের সরবরাহ হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহী জেলায় এবছর 2,70,000 কোরবানির পশুর চাহিদা থাকলেও রয়েছে 3,82,000। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে একজন কর্মীর মতো মাঠে থেকে আমৃত্যু লড়েছেন অ্যাডভোকেট সাহারা খাতুন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় একথা বলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি আরও বলেন, বিচ্ছিন্ন আইনজীবীদের একত্রিত করতেও প্রয়াত এই নেতার অবদান অনস্বীকার্য। 2001 সালে যে নির্যাতন নিপীড়ন, এখন কি বিএনপি এত এত কথা বলে, আমরা আওয়ামী লীগের বসে ফুটপাতে দাঁড়াতে পাই নাই। প্রত্যেকটা হরতালের সময়, প্রত্যেকটা আন্দোলনের সময় সাহারাপার পা ভেঙেছে, সাহারাপা নির্যাতিত হয়েছে, নাসিম ভাই নির্যাতিত হয়েছে। যেইভাবে সমস্ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, প্রগতিশীল নেতা কর্মীদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন, সাবের চৌধুরী, আমাদের শেখ ফজলুল করিম ছিলেন, সবার বিরুদ্ধে মিথ্যা মামলা, ঢাকার বিভিন্ন জেলায় মামলা, এই সমস্ত নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সাহারাপাকে দেখেছে একেবারে নিবেদিত প্রাণ হিসেবে আমাদেরকে নিয়ে কাজ করতে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সুইডেনের জনজীবন। প্রায় 1.5 বছর পর দর্শনার্থীদের হাসপাতালে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ আগামী 15 জুলাই থেকে শিথিল হচ্ছে বেশ কিছু বিধিনিষেধ। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনে দ্রুত গতিতে চলছে টিকা কার্যক্রম, সেই সঙ্গে কমতে শুরু করেছে করোনার প্রকোপ। দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় 70% এরই মধ্যে টিকার আওতায় আসায় কমতে শুরু করেছে সংক্রমণ, আর তাই শিথিল করা হচ্ছে বিধিনিষেধ। এতদিন দূরপাল্লার বাস ও ট্রেনে 50% আসন খালি রাখার বাধ্যবাধকতা থাকলেও আগামী 15 জুলাই থেকে থাকছে না সেই বিধিনিষেধ। এছাড়াও 1 মিটার দূরত্ব বজায় রেখে একসঙ্গে 4 জনের পরিবর্তে এখন থেকে জড়ো হতে পারবেন 8 জন। দীর্ঘ প্রায় 1.5 বছরের তাণ্ডবের পর ধীরে ধীরে যে দেশগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, নিজেকে নিরাপদ করে নিচ্ছে, তার মধ্যে সুইডেন অন্যতম একটি দেশ। আমরা সত্যি আনন্দিত। আগামী 15 তারিখ থেকে এই রেস্ট্রিকশন আর থাকছে না। 15 জুলাই থেকে সেই সঙ্গে বার, রেস্টুরেন্ট, অন্যান্য শপিং মল এবং সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। তবে বিধিনিষেধ শিথিল হলেও করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে এখনো বেশ সতর্ক সুইডেন। সম্ভব হলে ঘরে বসে কাজ করার সরকারি সুপারিশ সহ এখনো বেশ কিছু বিধিনিষেধ বলবৎ রয়েছে দেশটিতে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের খবর। হঠাৎ এক দুঃসংবাদে টালমাটাল টাইগার শিবির। ব্যক্তিগত কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম। বাবা মা দুজনেরই করোনা পজিটিভ আসায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড সূত্র। ওয়ানডে সিরিজের আগে বুধবার প্রস্তুতি ম্যাচে নেমেছে বাংলাদেশ, কিন্তু সেখানে নেই মুশফিকুর রহিম। বাবা মা করোনাক্রান্তের খবর আসায় দেশে ফিরছেন তিনি। ইতোমধ্যে মুশফিকের বাবা মাকে বগুড়া থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে। ওয়ানডে এবং টি-20 সিরিজে মুশফিককে পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। এর আগে দেশ ছাড়ার সময়ই টি-20 সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মুশফিক। তবে বিসিবি থেকে জানানো হয়েছিল ওয়ানডের পর টি-20ও খেলবেন তিনি। এদিকে কোনো ফলাফল ছাড়াই শেষ হলো ওয়ানডে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ। টস জিতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 296 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে একাদশ 41 ওভারে 189 রান করলে আলোক স্বল্পতায় বন্ধ হয়ে যায় ম্যাচ। তামিম ইকবাল এবং নাইম শেখের ওপেনিং জুটি থেকে আসে 87 রান।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়, সারা দেশে 210 জনের মৃত্যু। বিধিনিষেধ শেষে দূরপাল্লার বাস চলাচল শুরু, বৃহস্পতিবার থেকে চলবে লঞ্চ ট্রেন। করোনায় থমকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার। 3টি প্রস্তাবনা নিয়ে আলোচনার পর জানা যাবে বিকল্প মূল্যায়ন পদ্ধতির ধরন। এবং রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী, অর্ধেকই যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকার। নির্মাণাধীন ভবনই কারণ। দক্ষিণের মেয়রের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।